আমি যেই ব্যাপারটাকে ভাবি, ওই একই সময়ে অর্থাৎ সেম টাইমে সেনাবাহিনীর প্রধান কিন্তু তখন আফ্রিকাতে ছিলেন, এবং একই সময়ে যে বর্তমানে যে টোকাইদের যে পার্টিটা হলো আপনার, এরা নাম দিয়েছে এনসিপি বা হোয়াট এভার, তাদের দক্ষিণাঞ্চলের যার সমন্বয়ক, যেটা আমি গতকালকে প্রোগ্রামে বলেছি, তার সাথে গোয়েন্দা মহাপরিচালক কিন্তু সাক্ষাৎকার করেছেন তার আরও বেশ কিছু অফিসার নিয়ে। সো আপনি যদি এই টাইমলাইনগুলো মেলাতে থাকেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বেশ কিছু পররাষ্ট্র বা ফরেন লেভেলে এবং ইন্টারনাল লেভেলে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো মনে হয় কনসার্নের ব্যাপার। আমি এখানে একটা জিনিস জানবো যে আমরা এর আগে গতকালই যে আলোচনাটা করছিলাম যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি আসছেন বাংলাদেশে, তার আগে ভারতের এই 4 আধিকারিকের বাংলাদেশে চলে যাওয়া, কোথাও কি এবার ট্রাম্পের নির্দেশ মতো ঢাকার কন্ট্রোলটা চলে আসছে ভারতের কাছে? এখানে আরো দুটো জিনিস আপনার মনে হয় একটু বিবেচনায় রাখতে পারেন। প্রথমত হচ্ছে যে পাকিস্তানের কর্মকর্তাদের সফরের আগে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পররাষ্ট্র দফতরের যিনি সচিব নাসিমুল গনি, এর আগেও মনে হয় বলেছি এবং আপনাকে আরেকবার আমি বলি, নাসিমুল গনির ব্যাপারে পরিষ্কারভাবে আমাদের ইন্টেল যেটা আছে, হিজবুত তাহরির নামে যেই নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক বা প্রযোজক বলতে পারেন, প্রডিউসার বলতে পারেন তিনি। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের গুম কমিশনেরও অন্যতম, মানে গুম কমিশনের যে প্রধান জাস্টিস মাইনুল মনে হয় নাম, তার কিন্তু ভাগ্নে হচ্ছে যে জঙ্গি মেজর জিয়ার কথা আমরা বারবার বলছি, তিনি। এবং এই নাসিমুল গনির সাথে আপনার আমি দেখেছি পাকিস্তানি অ্যাম্বাসেডরের মিটিংয়ের ছবি আমি দেখেছি, এবং খুবই হাস্যোজ্জ্বল ছবি। আপনি এই ব্যাপারটাও মাথায় রাখতে পারেন, কিন্তু একই সময় আমার কাছে মনে হয় যে ব্যাপারটা চিন্তা করবার ব্যাপার সেটা হলো যে নিষিদ্ধ ঘোষিত একটি পার্টির প্রধান পৃষ্ঠপোষকের সাথে পাকিস্তানি একটা অ্যাম্বাসেডর শুধু একবার না 3-4 বার সেখানে যোগাযোগ, আইএসআই এর বাংলাদেশের ঘাঁটি, এই ব্যাপারগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ভারতীয় যারা আপনার ফরেন লেভেলের কর্মকর্তা আছে যারা সেখানে গেছেন, এগুলো সেই আলোচনার বিষয় এবং কনসার্নেরও ব্যাপার, তারা সেটা রেজ করেছে। আমরা ওয়াকারুজ্জামানকে দেখছি যে তিনি গত কয়েকদিন ধরে একটু বেসুরো গাইছেন। আপনি কালকে বললেন যে কোথাও একটা ওয়াকারুজ্জামানকে কোণঠাসা করার একটা মরিয়া চেষ্টা চলছে। এটা কি সেটাই যে দিল্লির এবার উল্টে চাপ দিচ্ছে ঢাকাকে ওয়াকারুজ্জামানকে হাতে নিয়ে, সেই রকম পরিস্থিতি কি তৈরি হয়েছে বলে আপনার মনে হয়? এই কথাটা যদি আমি বলতে যাই তাহলে আপনাকে মনে হতে পারে, দর্শকদের মনে হতে পারে যে দিল্লি খুব সম্ভবত এবার বলছে, আমি প্রেশার শব্দটা বলবো না, বললেই হয়তো বা বলবে যে অন্য একটি দেশ কেন প্রেশার দেবে, কিন্তু আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে তার কনসার্ন, আমার কাছে বড় হচ্ছে কনসার্ন। দেখুন, একটা দীর্ঘ সময় ধরে একটা ভারত বিদ্বেষী চর্চা বাংলাদেশে চলছে, এমনকি পরিষ্কারভাবে এইটাও জানা আছে আমাদের, এবং নিশ্চয়ই আপনারা টেলিকাস্টও করেছেন, বলেছেন, সেটা হচ্ছে যে পাকিস্তানের আইএসআই ঘাঁটি বাংলাদেশে আছে। এই যে আপনার বিমান বাহিনীর উপরে যে অ্যাটাকটা হলো, সেইটা কিন্তু এই চর্চারই একটা অংশ। সেখানে পরিষ্কারভাবে আমাদের জানা আছে যে রোহিঙ্গা যেসব ছিন্নমূল এখানে কিশোর তরুণ রয়েছে, তাদের সমন্বয়ে সেখানে একটা রীতিমতো একটা আপনার সেমি সামরিক একটা অবস্থা তৈরি করা হচ্ছে ওই অঞ্চলগুলোর জন্য, যেটা গতকালকে বা পরশুর প্রোগ্রামে আমি বলেছি। ফলে ভারতের পক্ষ থেকে এই কনসার্নগুলো বারবার জানানো হচ্ছে, কিন্তু সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই কর্মকর্তাগুলোর নাম বললাম তাদের লাইন অফ ক্রেডিটের কথা আপনার সূত্র থেকে আমাকে বললেও সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়, কারণ 4 জন আপনার আধিকারিক যাদেরকে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ, কেন সেখানে যাবেন? আমার কাছে মনে হয়েছে যে এইটা চলমান রাজনৈতিক সংকট এবং যে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে সেই আলোচনাটা সরকারের সাথে চলছে, এবং একই সাথে আপনি এটা জেনে থাকবেন সেটা হচ্ছে যে জাতিসংঘের যিনি মহাপরিচালক
অ্যান্টোনিও গুটেরেস, তিনি বাংলাদেশের 13 থেকে 16 তারিখ পর্যন্ত থাকবেন। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গেছে যেটার দিকে নজর দেওয়া জরুরি, সেটা হচ্ছে যে ভলকার টুর্ক নামে যেই ভদ্রলোক আছেন, ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের প্রধান, তিনি গতকালকে কিন্তু একটা বোমা ফাটালেন আপনার বিবিসির একটা প্রোগ্রামে। তিনি বলেছেন তিনি ব্যক্তিগতভাবে ওয়াকারকে বা সেনা প্রধানকে ফোন দিয়ে বলেছেন যে বাংলাদেশে যদি এই সন্ত্রাসীদেরকে দমন করা হয়, মাথায় রাখতে হবে কোট আনকোট, যে যারা মেইহেম তৈরি করেছে এইটাকে যদি দমন করা হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশের যে শান্তিরক্ষীরা যায় সেটা ব্যাহত হতে পারে বা বন্ধ করে দেবে। সো এটাও কিন্তু একটা হুঁশিয়ারি বলা যেতে পারে। এখন একটা সভরেন কান্ট্রিতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের একটা একটা করে বিবেচনা আমরা করতে পারি। তাহলে আমরা আজকে ওই ভারতীয় যারা আপনার ফরেন অফিসার্সরা আছে তাদের বিষয়টাতে আমরা টাইমলাইনে আসবো। প্রথমে আপনি জেনে রাখুন যে যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের একজন প্রধান, তার জব ডিসক্রিপেন্সিটা কি। তার একটা জবের নিশ্চয়ই একটা ক্যাটাগরি আছে, তিনি এইটা করতে পারবেন, এটা করতে পারবেন, এটা করতে পারবেন। একটা সভরেন রাষ্ট্র তার দেশে একটা মেইহেমকে বা তিনি কি সিদ্ধান্ত নেবেন দেশের প্রধানমন্ত্রী, সেটা কিন্তু জাতিসংঘের ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশনের প্রধান বলে দেবেন না। তিনি ফোনও করতে পারেন না, সেই ক্ষমতাও আসলে তার নেই। ফলে এইটা কিন্তু ব্রিচ অফ হিজ ডিউটি, এক নাম্বার একটা কথা। তো ওইটা যদি তখন হয়ে থাকে, তিনি কি আসলে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধাপ্রাপ্ত হয়েছেন? কারণ একটা রিপোর্ট দিয়েছে 12ই ফেব্রুয়ারি, রিপোর্ট দেওয়ার পরে তিনি সাইট সেশন করলেন পরশুদিন। এত তার, এবং এটা নিয়ে তিনি রীতিমতো প্রতিদিন কথা বলছেন, টুইট করছেন। কখন এই জিনিসটা করে? যখন তিনি পিআর এর অধীনে যান বা লবিং এর অধীনে যান। আমি যদি ধরা যাক যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক, আমার ইন্টারেস্ট একদম ক্লিয়ার, কোনো লুকানো কিছু না, আমার দল, আমার সমর্থনের দল আমি বলবো, এই তো। এখন আমি যদি নিজেকে নিরপেক্ষ একজন লোক ভান ধরি এবং প্রতিনিয়ত আমি একটি সুনির্দিষ্ট দলের পক্ষে কথা বলে যাই, তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু ভলকার টুর্ক যে জায়গাতে বসে আছেন সেই জায়গাতে কোনোভাবেই তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে, একটি সভরেন রাষ্ট্রের সেনাপ্রধানকে ফোন করে বলতে পারেন না যে তোমার আমি ওইখানে এইটা বন্ধ করে দেব। কারণ শান্তিরক্ষী কোথাও যাবে কি যাবে না এই সিদ্ধান্ত তিনি নেন না, এবং ওইটার অনেক রকমের আপনার এবং আমরা আমাদের দেশে কি করব না করব সেইটার উপরে ডিপেন্ড করে আপনার আমরা এখানে শান্তি রক্ষা করতে যাই, বিকজ আমাদের সেই অ্যাবিলিটি আছে, সেই সুনাম আছে, মানে অনেক কিছু এখানে জড়িত। ফলে এটা একটা ম্যাটার। এই ম্যাটারটা কি ভারতীয় ফরেন অফিসার্সদের জন্য কনসার্নিং? নাম্বার 1। নাম্বার 2, যেই পাকিস্তানি তৎপরতা আমরা ক্রমাগতভাবে দেখছি, এটাও কি সেই আলোচনার টেবিলে উঠে এসেছে? 3 নাম্বার, বাংলাদেশ সরকার ভারতের পাওনা টাকাগুলো নিয়ে গড়িমসি করছে কেন, যদি ক্রেডিট লাইনের আলাপটা হয়। 4 নাম্বার, ভারতীয় যেই কাজগুলো চলছে সেগুলো কি কোনোভাবে চায়নার ইন্ধনে বন্ধ হয়ে যাচ্ছে কিনা, ইন্ডিয়াকে একটা প্রেসারের জন্য। এরকম কোনো খবর কি আপনার কাছে রয়েছে যে মোহাম্মদ ইউনূসের পরে চীনে যেতে পারেন? আমি মনে হয় কালকেই একটা খবর দেখলাম যে তার চায়নাতে সফর আছে, জাপানে সফর আছে, আমি ভুল না করে থাকলে। এবং এটা তো সত্যি কথা যে জামাতে ইসলামের কর্মীদেরকে চায়না ইনভাইট করে প্রশিক্ষণ দিচ্ছে। এখন আপনি আমাকে বলুন যে একটি কমপ্লিটলি ধর্মভিত্তিক দলের নেতাকর্মী, তার থেকে বেশি বলা ভালো সন্ত্রাসীদেরকে চায়নাতে কেন যাচ্ছে? কারণ উইঘুর মুসলিমদের উপর কি ব্যবহার চীন করেছে সেটা তো গোটা বিশ্ব জানে, তারপরেও কেন তারা চীনে যাচ্ছে? সেটা নিয়ে আপনি কখনো কোনোদিনও এই ধর্মভিত্তিক দলগুলোকে কোনো প্রতিবাদ করতে দেখেছেন? বরঞ্চ তাদের টাকা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে দেখেছেন। ফলে এই প্রত্যেকটা ব্যাপার খুবই ঘোলাটে। এবং গতকালকে আরেকটা মন্তব্য আপনার টবি ক্যাডম্যান, যিনি কথিত চিফ প্রসিকিউটর, তার উপদেষ্টা বা আইসিটিবিডিতে, সে এর আগে কিন্তু রাজাকারদের পক্ষে সে লয়ার ছিল, কি একটা অদ্ভুত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এখন সে প্রসিকিউটর উপদেষ্টা হয়েছে। সে বলছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ট্রায়ালটা আন্তর্জাতিক অপরাধ আদালতে হতে পারে।
আপনি লাইনটা বোঝার চেষ্টা করুন। তার মানে হচ্ছে তিনি অপরাধী, অপরাধটা কি? অপরাধ তো বলেই যাচ্ছে তারা ক্রমাগতভাবে, কিন্তু তারা কোনো ধরনের চার্জশিট দিতে পারেনি এবং সেটাকে বাংলাদেশে বিচার না, এখন তিনি হেগে যাওয়ার অর্থাৎ নেদারল্যান্ডে যাওয়ার ওই চিন্তা ভাবনাটা হচ্ছে। বড় সড়ো এবার একটা বিশাল প্ল্যান, সেই কারণেই কি এবার এই 4 জন মোদির এজেন্ট গুলশানে গিয়ে উপস্থিত হয়ে রয়েছেন? 4 থেকে 7, সময়টা অনেকটা। এই 4 জনের সফরটা লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে কিন্তু কম কভারেজ পেয়েছে এবং আমার কাছে মনে হয় এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। তার মধ্যে আমি আপনাকে খুব একটা কোথাও কিন্তু দেখা যায়নি মিডিয়াতে যে এই 4 জনের সফর সম্পর্কে। এটা ইন্টেল, এবং আমি আপনাকে আরো দুটো খবর দিচ্ছি যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মাত্র এসে পৌঁছালো। সেটা হচ্ছে যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফয়জুর রহমান, যাকে বলা হয় যে সেনাবাহিনীর ভেতর যে হিজবুত তাহরির যে তৎপরতা তাকে সম্পূর্ণভাবে প্রমোট করছে, এবং যেই টোকাই নামের ছাত্রগুলো যে এই যে পার্টি গঠন করেছে, এইটার পেছনে নাহিদের পার্টি, যেটা খুবই শক্তভাবে তারা দেখভাল করবার চেষ্টা করছে, সেই ফয়জুর রহমানের একটা তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে যে ঈদুল ফিতরের আগে ফয়জুর পাকিস্তানে যাওয়ার একটা শিডিউল হয়েছে। এখনো পর্যন্ত সেটা নিশ্চিত হয়নি, কিন্তু সে 5 দিনের জন্য যাচ্ছে। দুটো জিনিসের জন্য আলোচনা এবং কিছু জিনিস এখান থেকে কিছু প্রকিউরমেন্ট, কিছু কেনাকাটার ব্যাপারও সেখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে কি কেনাকাটা করা যায় পাকিস্তান থেকে, যারা নিজেরাই খেতে পায় না? সেটা আর্মি ইকুইপমেন্ট, এবং এটা একটা খবর। এবং একই সাথে আপনার ইন্ডিয়ান এম্বাসির সত্যপ্রিয়া, তিনি আরেকজন আপনার অফিসার, এয়ারফোর্সের অফিসার, আপনার হাসান মাহমুদ খানের সাথে একটা বৈঠক তার হয়েছে বলে আমাদের কাছে একটা সংবাদ এসেছে। এর মধ্যে আপনাকে এটা বলে নেওয়া ভালো যে আজকে হিজবুত তাহরির, নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির, তারা একটা মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে বাইতুল মোকাররম মসজিদ থেকে আপনার বিকেল বেলায়। সো সেটাও একটা কনসার্নিং বিষয়। সো আপনি এই বিষয়ে দিয়ে আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ যে ফয়জুর রহমানের তত্ত্বাবধানে এর আগে আইএসআই এর 4 জন অফিসার বাংলাদেশে এসেছিল, এটা 1 মাসও হয়নি, এবং এরই মধ্যে সে জাস্ট কিছুদিনের মধ্যেই এটা রোজা চলছে, আর হয়তো বা 15-20 দিন পরে 5 দিনের সফরে তিনি আবার পাকিস্তানে যাচ্ছেন। আমরা বরাবরই বলেছি যে ওয়াকারকে সরাবার জন্য সে কয়েকবার চেষ্টা করেছে, এবং তার ব্যাপারে এই অভিযোগটা বরাবরই রয়েছে যে এই টোকাই নামের স্টুডেন্টগুলোকে বা এই পার্টি করবার পেছনে তার একটা বড় প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে, এবং বাংলাদেশকে ডিস্ট্যাবিলাইজ করবার জন্য তার একটা ভূমিকা রয়েছে। ইকবাল করিম ভুইয়ার সাথে সে জোট করেছে, এমনকি সে সেনাপ্রধান হওয়ার জন্য তার যে তৎপরতা, সেটার একটা প্রেক্ষিত হতে পারে এই পাকিস্তান সফর, কারণ পাকিস্তানের প্রভাবটা এখন ভয়ানক বাংলাদেশের রাজনীতিতে। ভয়ঙ্কর তথ্য এবং ভয়ঙ্কর খবর উঠে আসছে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন দাদা, খুব মানে এটা হয়তো আমি অনেকবার পড়েছি, আপনারা কোনোভাবে কি বুঝতে পারেননি যে এইভাবে এত বড় একটা প্ল্যান সাজানো হচ্ছে তলে তলে? কিন্তু এখন দেখা যাচ্ছে যে এর শেকড় তো অনেক গভীরে, শুধুমাত্র পাকিস্তান রয়েছে তা তো নয়, এর সঙ্গে চীন জড়িত রয়েছে, পশ্চিমা শক্তিগুলো জড়িত রয়েছে, জর্জ সোরোস সে এসে ঘুরে যাচ্ছে, তার ছেলে এসে ঘুরে যাচ্ছে। দেখুন, ডট যদি আমি মেলাতে যাই তাহলে আপনাকে একটা লম্বা স্টোরি বলতে হয়, এটার জন্য একটা না 2-3টা পর্ব হয়তো বা হতে পারে, কিন্তু আমি আপনাকে সংক্ষেপে যে কথাগুলো বলি সেটা হচ্ছে আমার জন্য বা আমাদের জন্য এই ব্যাপারটা একটু তো আফসোস বলে একটা শব্দ আছে, যে আপনারা নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন, বুঝতেও পারেননি ঠিক যে আপনাদের চারপাশে এইভাবে দাও দাও করে লেলিহান শিখাগুলো ধেয়ে আসছে। হ্যাঁ, এটা ঠিক, যে এটা তো খুবই সত্যি কথা যে ম্যাগনিটিউড যেটা আপনি বলেন না, ইন্টেল বরাবরই ছিল, কিন্তু যে ম্যাগনিটিউডটা সেইটা হয়তোবা আপনার বিট্রিয়ালের কারণে হাতছাড়া হয়েছে। বিট্রিয়াল এমন একটা জিনিস যে আপনার যদি শক্ত গেরেও থাকে, আপনি যদি শক্তিশালীভাবে কারো হাতও ধরেন, কিন্তু যার হাত ধরলেন তার যদি ইন্টেনশন না থাকে আপনার হাতটাও শক্ত করে ধরবার বা আপনাকে হেল্প করবার, তাহলে কিন্তু সেটার কাজ করবে না। যেমন আপনি কবে কোথায় শুনেছেন যে আরেকটা দেশ, এত শক্তিশালী একটা দেশ সংবাদ সম্মেলনে এত পরিষ্কার করে বলেছে, তিনি হচ্ছেন মারিয়া জাকারোভা,
15 ডিসেম্বর 2023 সালে তিনি একটি সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন, একদম ক্লিয়ার, যে বাংলাদেশে ইলেকশনের পর কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের মাধ্যমে একটা অ্যারাব স্প্রিং টাইপ একটা আন্দোলন হতে পারে। একদম পরিষ্কার করে আমি আমাকে 5টা মিনিট সময় দিলে আমি সেটা বের করে ফেলতে পারবো, জিনিসটা আপনার কাছে রয়েছে। একদম আমি আপনার কাছে পরে পাঠিয়ে দেবো, এটা নিয়ে আপনি হয়তো চিন্তা করতে পারেন। পরিষ্কার ভাবে বলেছে। মজার ব্যাপার হচ্ছে তিনি কথাটা বলেছেন 15 ডিসেম্বর। তো রাশিয়ার যে সংবাদ সংস্থা আছে তাস, তারা কিন্তু সেখানে দিয়েছিল এবং পরবর্তী সময় এই পার্টিকুলার সংবাদটা তারা সরিয়ে নেয়। এটা একটা আশ্চর্যের ব্যাপার। এবং সেখানে লেখা ছিল যে তাদের কাছে ইন্টেল আছে, সিআইএর যে গোয়েন্দারা তাদেরকে দোহাতে দেখা গেছে। মজার ব্যাপার হলো যে আমরা একটা রিপোর্টে দেখেছি যে দোহা থেকে টাকাটা ডিসপ্যাচ হয়েছে আপনার টার্কির মাধ্যমে, অর্থাৎ কাতার একটা বড় টাকা দিয়েছে। এবং এই ছাত্রগুলো তারা কিন্তু দোহাতে ট্রাভেল করেছে, করাচিতে ট্রাভেল করেছে, দোহাতে ট্রাভেল করেছে, দুবাইতে ট্রাভেল করেছে। গতকালকের প্রোগ্রামে আমি কিনা জানি না, আমাকে একটা ভিডিও পাঠানো হলো যেখানে এরদোগান তার পার্টির সমাবেশে বাংলাদেশের ইন্টারনাল ম্যাটারে যে রাজাকার মতিউর রহমান নিজামী, তাকে নাকি মাননীয় প্রধানমন্ত্রী ফাঁসি দিয়েছে অবৈধভাবে। চিন্তা করে দেখুন যে মুক্তিযুদ্ধের সময় নিজামী যেই রাজাকার ছিল, পাকিস্তানি বাহিনীকে যেভাবে সহায়তা করে সাধারণ মানুষকে হত্যা করেছে, আল বদর, আল শামস, এইসব গ্রুপগুলোকে গঠন করে সেইটার বিচার আমরা করেছি, অর্থাৎ আমাদের বিচারালয় করেছে। সেইটার ব্যাপারে বক্তব্য দিচ্ছে হচ্ছে এরদোগান, আপনার টার্কির প্রধান। এই টার্কি যে বাংলাদেশের বিরুদ্ধে একটা হিউজ পরিমাণ ইনভেস্ট করেছে, এটা তো এখন খুবই পরিষ্কার। তাহলে জর্জ সরোসের সাথে যদি একত্রীভূত না হয়, অর্থাৎ যারা ফান্ড করেছে তাদের যদি একটা লাইন না থাকে, এক ধরনের মোর্চা না থাকে, তাহলে এইভাবে কিন্তু সম্ভব না। তাহলে জর্জ সরোস যেখানে প্রগতিশীলতার কথা বলছে, একটা উদার রাষ্ট্রের কথা বলছে, ডানপন্থার বিরুদ্ধে সে কথা বলছে, অন্যদিকে সাহায্য করছে কাকে, কার সাথে মার্চ করছে? এরদোগানের মতো একজন ডানপন্থী এক্সট্রিমিস্ট নেতাকে। তাই তো ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাই না? তো যেটাতে আমি আসছিলাম যে মারিয়া জাকারোভা, সাধারণত ভারতও যখন কোনো একটা ওয়ার্নিং দেয় বাংলাদেশের ব্যাপারে, বলে ইন্টারনালি হয়তো বা লোক বলে, ফোন করে, চিঠি দেয়, কিংবা বিশ্বস্ত কাউকে পাঠায় যোগাযোগ করবার জন্য, কিন্তু সেখানে রাশিয়া সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছে যে ইলেকশনের পরপর বাংলাদেশে একটা প্রোটেস্ট হবে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাধ্যমে ডিস্টেবলাইজ করবার জন্য, যেটাকে তারা বলছে বাংলাদেশি টাইপ অ্যারাব স্প্রিং। আপনি কিন্তু বুঝবেন ব্যাপারটা। তো তথ্য এইটা ছাড়াও ছিল, আমি নিজে, আপনি অন্য সবার কথা ছাড়ুন, এই তথ্যগুলো কি বিএনপির কাছ পর্যন্ত গিয়ে পৌঁছেছিল? বিএনপি কি জানতো যে এরকম একটা পরিবর্তন হতে চলেছে? বিএনপি জানতো কিনা জানি না, বাট এই প্রোগ্রামের মাধ্যমে আমি আপনাকে একটা এক্সক্লুসিভ তথ্য দিতে চাই। আমার মনে হয় এটা একটু এই প্রোগ্রামেই আমার মনে হয় এটা দেওয়া সম্ভব। সেটা হচ্ছে যে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একটা রিপোর্ট করি এবং সেই দীর্ঘ রিপোর্টটা করি, সেটা একটু আমি আপনাকে ছোট্ট করে বলি। দেখুন, 2021 থেকে 24-এর মধ্যে 2021 সালে ইটসেলফ ওয়ার্কার রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল জাস্টিস ইন দ্য ট্যানারি সেক্টরে সিআইএ ফান্ডিং করেছে $508,058। রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশকে তারা ফান্ডিং করেছে ওই একই বছর $120,000। কবে? 2021। আচ্ছা, 2021টা কেন আমি আপনাকে মনে রাখতে বলছি সেটা একটা কারণ আছে। এছাড়া আরো আছে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এটা কারা? এদের নাম কোনোদিন শুনিনি। এদেরকে টাকা দিয়েছে $400,000। এইভাবে আমার কাছে প্রায় 40-50টা অর্গানাইজেশন আছে যাদেরকে ধরেন ডেমোক্রেটিক নর্মস এই নামে একটা আইডিয়াস অ্যান্ড ভ্যালুস, এরকম একটা অর্গানাইজেশনকে টাকা দিয়েছে $176,000। কারা দিয়েছে? সব সিআইএ। কাদের মাধ্যমে দিয়েছে? এনইডি, কখনো ওপেন ফাউন্ডেশন, কখনো এশিয়ান রেডিও, তাদের ব্যানারে এনজিও গুলোকে ব্যবহার করা হয়, এনজিও গুলোকে টাকা দিয়েছে। এখন এই যে অ্যামাউন্ট গুলো আমি আপনাকে বলছি, এই রিপোর্টগুলো কিন্তু আমার নিজের তৈরি করা।
এই ইন্টেলগুলো আমি কখন দিয়েছি? 2023 সালের সেপ্টেম্বরে আমি সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে জানিয়েছি তাদের তৎপরতার কথা। ওই একই বছর এই আমাদের দেশে কিন্তু যে কোটার যে আন্দোলনটা হলো, এই কোটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এটাকে অ্যাবলিশ করে দিয়েছেন। কোটা ছিলই না বাংলাদেশে, এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যেই জিনিসটা বাংলাদেশে ছিলই না সেটা নিয়ে আন্দোলন হয়েছে। তো 2021 সালে ওহিদুল ইসলাম তুষার নামে এক ভদ্রলোক আদালতে যান এটার বিরুদ্ধে, যে কোটা বাতিল করে দিয়েছে, আমরা কোটা চাই, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। হু ইজ দিস ওহিদুল ইসলাম তুষার? আমরা কি কখনো ফাইন্ড আউট করেছি যে সে কেন হঠাৎ করে 2021 সালে একটা রিট পিটিশন করলো, এবং যেই বিচারপতিরা রায় দিলেন তারাই বা কারা? 2021 সাল, তখন রিট করা একটা আবেদন 2024 সালে কেন সামনে আসলো? 3 বছর পর। কেন এতদিন হাইকোর্টে এটা বন্ধ হয়েছিল? ওয়াকার যখন আপনার সেনাপ্রধান হিসেবে আসলো সেই সময়টাতেই কেন এই রায়টা দেওয়া হলো? আর এই রায়টার পর যখন তারা আন্দোলন শুরু করলো, তখন এমন কি কেউ ছিল যে এইটা কোনো আন্দোলন না, এটা কোনো ব্যাপার না? প্রধানমন্ত্রীকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক, মানে এমন কেউ কি আছে যে এইটা আসলে কোনো আন্দোলন না? বা প্রধানমন্ত্রী কি করেন? প্রধানমন্ত্রী গোয়েন্দাদের কাছ থেকে তথ্য পান, তার রাজনীতিবিদদের কাছ থেকে তথ্য পান, তিনি একটা সিদ্ধান্ত নেন, তার নিজস্ব একটা বিবেচনা তো আছে। কিন্তু এমন কেউ কি মাঝখানে ছিল কিনা যেটা একটা কার্টেইন হয়েছিল, যে তাকে দেখতে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া? ধরা যাক আপনি আমাকে বলছেন একটা বড় ঘটনা আমার পিছনে ঘটছে, আপনি সব জানেন, জানার পরেও আপনি ওয়ার্ন না করে বলছেন এদেরকে পাত্তা দেওয়ার কিছু নেই, এর দিকে আপনি তাকাবেন না, অথচ তারা কিন্তু পিস্তল নিয়ে আমার পেছনে আছেন, আপনি সেটা জানেন। তো আপনি যদি আমাকে এই তথ্যটা না দেন, এবং তারা ইভেন্চুয়ালি আমাকে মেরে ফেলবে, সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে ইউ আর পার্ট অফ দিস। সো ব্যাপারটা কি এমন হয়েছে? সো এগুলো কিন্তু দেখার বিষয়। আমি এইটা জানতে চাইবো, এই যে 4 জন আধিকারিক, উচ্চ পর্যায়ের আধিকারিক এই মুহূর্তে ঢাকায়, এই খবরটা কি নেত্রী পর্যন্ত, মানে আপনাদের দেশের যে প্রধানমন্ত্রী, সেই পর্যন্ত গিয়ে পৌঁছেছে? আমার ধারণা পৌঁছেছে। আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে যখন তিনি দেশ থেকে বেরিয়ে এলেন, সেনাবাহিনীর বিমানেই তো বেরিয়ে এলেন, এবং সেনাবাহিনীর বিমানে তিনি ভারতের কাছে এসে আশ্রয় চাইলেন, এবং এখনো পর্যন্ত তিনি ভারতের আশ্রয়েই রয়েছেন। তাহলে চীনের প্রতি কোথাও কোথাও তার একটু বেশি ভালোবাসা প্রকাশ পেয়েছে, সেটাই কি এখন বুমেরাং হয়ে ফিরছে? দেখুন, এখানে একটু আমি ঠিক করতে চাইছি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু বাংলাদেশ থেকে একটা নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে ওই জঙ্গি হামলার কারণে। ভারতের কাছে এই ব্যাপারগুলো যখন যোগাযোগ হয়, ভারত সাদরে এই নিরাপত্তা প্রদান করেছে। কেমন? ফলে এটা হচ্ছে রাইট, ভারতের কাছে সবসময় অতিথি দেবো ভব। একদম। সো চায়নার সাথে যেই কথাটা বলা হচ্ছে সেটা একটা অপপ্রচার। চায়নার সাথে বাংলাদেশের এর আগে রিলেশন ছিল না। চায়না এর আগে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করেনি, করেছে। এইটা অনেকেই বলছে যে চায়নার দিকে ঝুঁকে গিয়েছিল, চায়নার একটা প্রভাব হয়েছে, কিন্তু বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা জোট নিরপেক্ষ রাষ্ট্র, মাথা রাখতে হবে। বাংলাদেশ কোনো রকমের জোটে নেই, কিছুতে নেই। এর কারণ হলো বাংলাদেশের পুরো মোটোটাই হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আর এটা ঐতিহাসিকভাবে এটা সত্য যে যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যেই সম্পর্কটা পুরো ভারতের সাথে গড়ে উঠেছে এবং ভারতের পুরো দেশের সাথে গড়ে উঠেছে, অনেকে বলার চেষ্টাও করে যে ভারতের সম্পর্ক শুধু আওয়ামী লীগের সাথে বা পার্সনের সাথে, হুইচ ইজ নট ইভেন কারেক্ট। সো এই সম্পর্কটা ভারতের সাথে বরাবরই বাংলাদেশের ছিল, পৃথিবীর অন্য রাষ্ট্রের চেয়েও তাদের সাথে হৃদ্যতার সম্পর্ক। কারণ মেক্সিকো এসে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেনি, ঠিক কথা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তো চায়না এসে সাহায্য করেনি, আমেরিকা চায়নার তো বিরুদ্ধে ছিল, পাকিস্তান তো যুদ্ধই করেছি।